বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে অন্ধকার সেই সময় যখন একটি বিশেষ রাজনৈতিক দলের নাম উচ্চারণ করাও ছিল এক অঘোষিত মৃত্যুদণ্ড। বাঘা বাঘা নেতারাও যখন ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছিলেন অন্ধকারের গহ্বরে, ঠিক তখন আদালতের বারান্দায় আর টিভির পর্দায় পাহাড়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। সময় বদলেছে। 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দীর্ঘদিনের সাজানো তাসের ঘর, কিন্তু বিপ্লবের রক্ত শুকানোর আগেই শুরু হয়েছে এক নতুন ভয়াবহ রাজনৈতিক হিসাব নিকাশ। যে মানুষটি খুনিদের কাঠগড়ায় বার করিয়েছিলেন, তাকেই কেন আজ এক সুদূর প্রসারী মাস্টারমাইন্ড পরিকল্পনার বলি হতে হচ্ছে? আজ আমরা টেনে খুলে ফেলব সেই রহস্যের আড়ালের আসল মুখোশ। কে এই ব্যক্তি, আর কেনই বা তাকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাজাচ্ছে এক দুর্ভেদ্য রাজনৈতিক চাল? পেছনের দিকে তাকালে দেখা যায় এক অসম লড়াইয়ের চিত্র। তথাকথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে যখন জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হচ্ছিল, তখন দলটির পক্ষে আইনি লড়াইয়ের ময়দানে সবচেয়ে সাহসী যোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তার সেই সাহসিকতা কেবল আইনি ধারা উপধারায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল রাষ্ট্রশক্তির নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এক নিঃসঙ্গ পদযাত্রা। 5ই আগস্টের পর যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হলো, তখন তিনি স্থাপন করলেন আরও এক অভূতপূর্ব দৃষ্টান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য কোনো প্রসিকিউটর ভয়ে বা ভবিষ্যতের কেরিয়ারের শঙ্কায় দায়িত্ব নিতে চাচ্ছিলেন না, ঠিক সেই মুহূর্তে অ্যাডভোকেট তাজুল ইসলাম তৎকালীন আইন উপদেষ্টার কাছে গিয়ে নিজে থেকেই এই ঐতিহাসিক বিচারের গুরুভার কাঁধে তুলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি যা করেছেন তা ইতিহাসের পাতার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেখ হাসিনা থেকে শুরু করে তার প্রতাপশালী মন্ত্রী, এমপি এবং গুম খুনের সেই বিভীষিকাময় আয়নাঘরের কারিগর, সেনাবাহিনীর শীর্ষ অফিসারদের তিনি আদালতের কাঠগড়ায় টেনে আনেন। শত শত প্রাণনাশের হুমকি আর রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি সরাসরি এই খুনিদের বিচারের মুখোমুখি দাঁড় করান। এক চুলও দমে যাননি এই সাহসী মানুষটি। কিন্তু রাজনীতির এই পিচ্ছিল পথ বড়ই নিষ্ঠুর। 5ই আগস্টের বিপ্লবের পর যখন দেশের একটি বড় রাজনৈতিক দল ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেল, তখন দৃশ্যপট নাটকীয়ভাবে পাল্টে যায়। অত্যন্ত সুকৌশলে অ্যাডভোকেট তাজুল ইসলামকে তার পবিত্র দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনের মূল কারণ হল আওয়ামী লীগের সাথে বিএনপির তলে তলে হওয়া এক অঘোষিত আঁতাত। শর্ত ছিল পতিত সরকারের নেতাদের বিচার থেকে মুক্তি দেওয়ার এক গোপন নীল নকশা বাস্তবায়ন করা হবে, আর অ্যাডভোকেট তাজুল ইসলাম পদে বহাল থাকলে এই নীল নকশা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হতো না। তাকে সরিয়ে দেওয়ার পরপরই সেই আঁতাতের নগ্ন বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা একে একে জেল থেকে বেরিয়ে আসছেন। আইন ও সংবিধান নিয়ে যার এত গভীর জানাশোনা, সেই পরীক্ষিত মানুষটিকে কি তবে হারিয়ে যেতে দেবে জামায়াতে ইসলামী, নাকি শুরু হতে যাচ্ছে অন্য কোনো অধ্যায়? রাজনীতির মাঠ কখনো শূন্য থাকে না, বিশেষ করে যখন প্রশ্ন ওঠে অস্তিত্বের। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দুঃসময়ের এই পরীক্ষিত কাণ্ডারিকে আর পর্দার আড়ালে বসে থাকতে দিতে চায় না। দলীয় সূত্র থেকে অত্যন্ত জোরালো খবর আসছে যে জামায়াত তাদের এই যোগ্য সেনানীকে এবার সরাসরি রাজনীতির মাঠে এবং সংসদীয় কার্যক্রমে কাজে লাগাতে চাইছে। এটি কেবল কোনো পদায়ন নয়, বরং এটি জামায়াতের এক সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। আমরা এই প্রতিবেদনের সবচেয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় অংশে প্রবেশের আগে আপনাদের একটি বিশেষ অনুরোধ করছি। সত্যের সন্ধানে আমাদের এই নিরন্তর যাত্রায় সামিল হতে এবং দেশ ও রাজনীতির ভেতরের খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। জামায়াতের অন্দরে এখন বইছে পরিবর্তনের হাওয়া। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের নবীন সংসদ সদস্যদের সংসদীয় আইন, জটিল আইনি ইস্যু এবং সংসদের ভেতরে তীক্ষ্ণ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তাজুল ইসলামকে প্রধান মেন্টর হিসেবে প্রস্তুত করা হবে। সরকারি দলের যে কোনো অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক ভাষায় কড়া জবাব দেওয়ার জন্য তাকে তৈরি করা হচ্ছে। তিনি পালন করবেন এক বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা, যা রাজনীতির ভাষায় ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট হিসেবে পরিচিত। চমক এখানেই শেষ নয়। জানা গেছে আগামী দিনে জামায়াতের টিকিটে ঢাকা অথবা তার নিজ জেলা জামালপুর থেকে তাজুল ইসলামকে সরাসরি এমপি বানানোর একটি সুদূর প্রসারী চিন্তাভাবনাও দলের হাইকমান্ডে রয়েছে। কারণ সংসদে শুধু আবেগ দিয়ে নয়, বরং আইন
আইন এবং যুক্তির ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করতে তাজুল ইসলামের মতো প্রজ্ঞাবান মানুষের কোনো বিকল্প নেই। তবে আগামী দিনে রাজনীতির এই কঠিন ময়দানে টিকে থাকতে হলে জামায়াতে ইসলামীকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে সবচেয়ে বেশি জোর দিতে হবে, আর সেটি হলো মিডিয়া। আজকের এই ডিজিটাল যুগে মিডিয়ার চেয়ে বড় এবং ভয়াবহ কোনো অস্ত্র আর নেই। বর্তমান সংসদীয় রাজনীতিতে প্রধান বিরোধী শক্তির দাবিদার হিসেবে থাকা জামায়াত কিভাবে এই মিডিয়ার নিয়ন্ত্রণ নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমত, একটি চরম রাজনৈতিক সত্য আমাদের মানতে হবে যে বিরোধী দলে থাকা অবস্থায় কোনো দলই মূলধারার টিভি বা অনলাইন নিউজ পোর্টালগুলোর নিয়ন্ত্রণ নিতে পারে না, কারণ এসবের মালিক মূলত ব্যবসায়ীরা, আর ব্যবসায়ীরা সবসময়ই সরকারকে খুশি রাখতে চায়। যখন যে দল ক্ষমতায় আসে তারা কেবল তাদেরই বন্দনা করে, অর্থাৎ কাল যদি জামায়াত ক্ষমতায় আসে তবে এই মিডিয়াগুলোই তাদের গুণগান গাইবে, কিন্তু তার আগ পর্যন্ত এরা নিরঙ্কুশ বিরোধিতাই করে যাবে। দ্বিতীয়ত, দলীয় মিডিয়া বা পত্রিকা বানিয়ে আসলে নিজেদের কোনো ফায়দা নেই। দৈনিক সংগ্রাম বা নয়া দিগন্তের মতো পত্রিকা চালিয়ে দলটির কিছু লোকের হয়তো রুটি রুজির ব্যবস্থা হয়েছে, কিন্তু বৃহত্তর রাজনীতির এই প্রভাব বিস্তারে তা প্রায় শূন্যের কোঠায়। জামায়াত নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করা অনেকটা পুরনো বিটিভির আমলের মতো স্থবির হয়ে গেছে। এই জবাবদিহিহীনতার কারণেই তাদের দলীয় মুখপত্রগুলোর মান আজ তলানিতে। তাই জামায়াতের উচিত এখন প্রথাগত মিডিয়া থেকে দৃষ্টি সরিয়ে পুরোপুরি সোশ্যাল মিডিয়ার দিকে ফোকাস করা। প্রথাগত মিডিয়া যখন বিমাতা সুলভ আচরণ করে তখন রাজনৈতিক দলগুলোর একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়া। জামায়াতে ইসলামী এখন তাদের পুরো ফোকাস সোশ্যাল মিডিয়ার উপর নিবদ্ধ করতে চায়, তবে সেটি কেবল দলের পেজে গদবাঁধা পোস্ট বা প্রচারণার মাধ্যমে নয়। তারা এবার হাঁটছে এক অত্যন্ত স্মার্ট ও আধুনিক পথে, যাকে বলা যেতে পারে জেন জি পলিটিক্স। জামায়াতের নতুন কৌশল হলো ইউটিউব, টিকটক বা ফেসবুকে যাদের ন্যূনতম 500 ফলোয়ার আছে এমন হাজার হাজার ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ তৈরি করা, তাদের বয়কট না করে বরং তাদের সাথে একটি সামাজিক মেলবন্ধন রক্ষা করা। যেমন ধরুন, ঈদে বা কোনো উৎসবে এই ইনফ্লুয়েন্সারদের সুন্দর একটি জায়নামাজ, উন্নত মানের খেজুর বা আতর উপহার পাঠানো। এই ইনফ্লুয়েন্সার হয়তো আবেগে আপ্লুত হয়ে এই উপহারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পজিটিভ ভিডিও বানাবে। এভাবেই সম্পূর্ণ ভিন্ন একটি দর্শক শ্রেণীর কাছে দলের ইতিবাচক ইমেজ বহুগুণে বেড়ে যাবে। এটাই হলো আধুনিক ডিজিটাল যুদ্ধের নতুন কৌশল। এর পাশাপাশি সংসদে জামায়াতের যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের ফেসবুক পেজ অবিলম্বে ভেরিফাই করা এবং তৃণমূলের কাজগুলো অত্যন্ত প্রফেশনালভাবে আপডেট দেওয়া সময়ের দাবি। বিএনপির যেমন একটি অত্যন্ত গোছালো মিডিয়া উইং রয়েছে, ঠিক তেমনি জামায়াতেরও একটি আধুনিক মিডিয়া সেল খোলার প্রয়োজন আজ অনস্বীকার্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাহসী যে পদক্ষেপটি দলটির হাইকমান্ডের নেওয়া উচিত তা হলো বর্তমান মিডিয়া উইং থেকে পুরনো চিন্তাধারার দায়িত্বশীলদের সরিয়ে শিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তরুণ, নতুন এবং ডাইনামিক কাউকে এই বিশাল দায়িত্ব দেয়া। দেশের শীর্ষস্থানীয় কোনো অনলাইন নিউজ পোর্টালে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আছে এমন কোনো তুখর প্রফেশনালকে অন্তত 2 লাখ টাকা বেতন দিয়ে হলেও নিয়োগ দেওয়া উচিত। তার অধীনে 20 জন তরুণের একটি চোখ ধাঁধানো টিম থাকবে যারা অসাধারণ গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং জানে। সোজা কথায় বলতে গেলে 1000 কোটি টাকা চ্যারিটি বা জনকল্যাণমূলক কাজ করেও রাজনীতিতে কোনো লাভ হবে না যদি আপনার সেই কাজগুলো মানুষের কাছে তুলে ধরার মতো একটি শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক না থাকে। আর আপনার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালানো হয় সেগুলো দ্রুত খণ্ডন করার মতো কোনো মিডিয়া না থাকলে রাজনীতির মাঠে টিকে থাকা অসম্ভব। জামায়াতে ইসলামীর এই নতুন মাস্টারমাইন্ড এবং অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো প্রজ্ঞাবান মানুষের রাজনীতিতে সক্রিয় হওয়া দেশের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে? এটি কি তবে এক নতুন সূর্যোদয়, নাকি ক্ষমতার মসনদে যাওয়ার আরেকটি সুনিপুণ নীল নকশা? দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও বিশ্লেষণধর্মী ও সত্য কন্টেন্ট পেতে নিউজ বিডি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সংসদে কি তবে এবার আইনের লড়াই চলবে? জামায়াতে কি শেষ হাসি হাসবে? জানিয়ে দিন আপনার মন্তব্য।